বর্ণমালা আদর্শ উচ্চ বিদ্যালয় এবং কলেজের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। আমি মোহাম্মদ সাইদুর রহমান। আজকে অষ্টম শ্রেণীর অনুশীলনী 3 নিয়ে আলোচনা করব। আজকে আমরা কিছু সৃজনশীল করার চেষ্টা করব। চলো দেখি, প্রথম আমাদের কাছে একটা সৃজনশীল রয়েছে। একটি ঘরের প্রস্থ দৈর্ঘ্যের 2/3 অংশ। ঘরের দৈর্ঘ্য ও উচ্চতা যথাক্রমে 15 মিটার ও 4 মিটার। মেঝের চারিদিকে 1 মিটার ফাঁকা রেখে 50 সেন্টিমিটার বর্গাকার পাথর বসানো হলো। বায়ু পানির তুলনায় 0.001239 গুণ ভারী। ঘরের পরিসীমা কত? তাহলে আমরা একটা একটা করে সমাধান করে একটা একটা করে আলোচনা করি। প্রথম যে অঙ্কটা আমার কাছে রয়েছে সেটা যদি দেখি যে ঘরের পরিসীমা কত। তো ঘরের পরিসীমার সূত্রটা কি? এটা কি একটা ঘরের প্রস্থ আর দৈর্ঘ্য দেওয়া আছে, উচ্চতা, তার মানে এটা একটা আয়তক্ষেত্র। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রে যে পরিসীমার সূত্রটা কি? 2 ইনটু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তাহলে 2 ইনটু দৈর্ঘ্য প্লাস প্রস্থ যদি হয়, আমাদের প্রয়োজন কাকে? আমাদের প্রয়োজন হচ্ছে প্রস্থকে আর দৈর্ঘ্যকে। তাহলে আমাদের কাছে দেখো দৈর্ঘ্য দেওয়া আছে, তাহলে আমরা লিখতে পারবো এরকম, ঘরের দৈর্ঘ্য। ঘরের দৈর্ঘ্য লিখতে পারি আমরা কত? 15 মিটার। তাহলে আমরা লিখবো এবার ঘরের প্রস্থ। আমরা লিখলাম সুতরাং ঘরের প্রস্থ দৈর্ঘ্যের 2/3 অংশ। তাহলে দৈর্ঘ্যকে 15, তাহলে 15 মিটারের 2/3 অংশ। এই তো। এবার যদি আমরা কাটাকাটি করি, দেখি এরকম 3 দিয়ে 15 কাটলে হয় 3 5 5 দুগুণে 10। তাহলে আমার কাছে প্রস্থ এসে পড়লো 10 মিটার। তো দৈর্ঘ্য 15 মিটার, প্রস্থ 10 মিটার। তাহলে অনায়াসে আমরা বের করে ফেলতে পারি। তাহলে আমরা বলবো যে ঘরের পরিসীমা সমান 2 ইনটু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, অর্থাৎ 2 ইনটু 15 যোগ 10, অর্থাৎ 2 ইনটু 25, এটা হবে অবশ্যই মিটার মিটার মিটার। তাহলে 5 দুগুণে 10 অর্থাৎ 50 মিটার। সরি, দুইটা হবে না, একটা হবে। আচ্ছা, তাহলে আমরা ঘরের পরিসীমা পেয়ে গেলাম 50 মিটার। এখন আসো যদি পরের অঙ্কটা আমরা যদি দেখি, এই ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে? আমরা যদি সূত্রগুলোকে একটু ভালো করে খেয়াল করি, যে সূত্রগুলো যদি আমরা একটু ভালো মতো পারি বা বোঝার চেষ্টা করি, তাহলে দেখবে যে আমাদের কাছে অঙ্কগুলো সহজ হয়ে গেছে। এখন আসো যদি আমরা খ নম্বরে আসি, বলেছে কতটি পাথর লাগবে। তাহলে পাথরের সাথে সম্পর্ক করব। আমরা এখন দেখবো পাথরের কথাটা কোথায় আছে। 1 মিটার ফাঁকা রেখে 50 সেন্টিমিটার বর্গাকার পাথর, এটা একটা ইম্পর্টেন্ট একটা ব্যাপার। বর্গাকার পাথর বসানো হলো। কোথায় বসানো হয়েছে? মেঝের চারিদিকে, মানে ফ্লোরের চারিদিকে। এখন কথা হচ্ছে যে ফ্লোরের চারদিকে যদি পাথর বসানো হয়, এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমরা দেখি যে আয়তন কখনো কখনো বের করা লাগে, কখনো কখনো ক্ষেত্রফল বের করা লাগে। এখন প্রশ্ন আসতে পারে, স্যার আমি কি এখন আয়তন বের করব না আমি ক্ষেত্রফল বের করব? যদি আমি ক্ষেত্রফল বের করি তাহলে দৈর্ঘ্য প্রস্থ হইলেই হয়ে যাবে। যদি আমি আয়তন বের করি তাহলে আমাদের কাছে তিনটেই লাগবে। এখন আমি দৈর্ঘ্য মানে আমি কি ক্ষেত্রফল নিব নাকি আয়তন নিব? মেঝে মানে হচ্ছে ফ্লোরে কি উচ্চতা থাকে? ফ্লোরে তো জাস্ট আমি যে অংশটার মধ্যে পাথরগুলো বসাবো সেই অংশটা একটা ফ্ল্যাট, মানে হচ্ছে একটা সমতল একটা জায়গা। তাহলে সেই জায়গাটার মধ্যে কি শুধু দৈর্ঘ্য আর প্রস্থ আছে? তুমি তোমার বাসার ফ্লোরটা যদি দেখো তাহলে দেখবে কি দুইটা লম্বা অংশ আছে আর দুইটা, মানে ফ্লোরটার মধ্যে কি আছে? দৈর্ঘ্য আছে দুইটা, দেখবে প্রস্থ আছে দুইটা। তাহলে সেই ক্ষেত্রে কি উচ্চতার কি কোনো বিষয় এখানে আছে? নেই। যদি ফ্লোর, মেঝে বা কোথাও কোনো জমি এই ধরনের কোনো কথা বলে, তাহলে তোমাকে চিন্তা করতে হবে আমাদেরকে ক্ষেত্রফল নির্দেশ করছে। আর যদি যেমন ধরো পানি, এখন পানির কথা বললাম যে পানি ঢালছে, তো পানি যদি তুমি ঢালো, পানি কি শুধু ফ্লোরে থাকবে? এটা কি উচ্চতা আস্তে আস্তে বেড়ে যাবে না? একটা ট্যাঙ্কির মধ্যে তুমি পানি রাখলা, ট্যাঙ্কের মধ্যে পানি রাখো, তাহলে কি পানিটা কি উপরে উঠবে না? তার মানে কি শুধু কি ফ্লোরে থাকে পানি, আবার উচ্চতাও পাওয়া যাবে না? সেই ক্ষেত্রে কিন্তু আমাদের চলে আসবে আয়তন। এখন আসো যে তাহলে যেহেতু পাথরের বিষয়টা আসছে এবং বর্গাকার আসছে, এখানে আমার একটু সেন্টিমিটার লেখা। আচ্ছা, আমরা এই সব ক্ষেত্রে একটা কাজ করব, এখানে আমার মিটার লেখা। এই ধরনের ক্ষেত্রে যখন দেখবো যে অনেকগুলো বিষয় আছে, তখন আমরা সবগুলোকে এক প্যাটার্নে, হয় সব মিটার না হয় সব সেন্টিমিটার, যে কোনো একদিকে নিয়ে আসার চেষ্টা করব। তাহলে প্রথম থেকে আসে, আমরা যেহেতু
ক্ষেত্রফলের কথা বলছি, তার মানে কি কি লাগবে, আমার লাগবে কি দৈর্ঘ্য। তাহলে আমি লিখবো ঘরের দৈর্ঘ্য। দৈর্ঘ্য কত আছে 15 মিটার। আমার লাগবে ঘরের প্রস্থ। প্রস্থ কত আছে, প্রস্থ কত বের করলাম আমরা 50 প্রস্থ বের করলাম আমরা 10 মিটার, বলছিলাম 50 বের করেছিলাম। তাহলে দৈর্ঘ্য এবং প্রস্থ বের করে ফেললাম, কিন্তু এখানে আমার একটা বিষয় আছে, এই দুইটাকে গুণ করা যাচ্ছে না, কারণ এখানে আমার 1 মিটার একটা বিষয় লাগে। তার মানে এই জিনিসটা করতে গেলে এক মেজের চারদিকে 1 মিটার ফাঁকা রেখে, মানে এইটা যদি মেজটা হয় তাহলে এতটুকু জায়গা ফাঁকা রেখে এখান থেকে পাথর বসানো শুরু করতে হবে। বা তাহলে এই জায়গায় যদি ফাঁকা রাখি তাহলে এই জায়গাটাও আমি 1 মিটার ফাঁকা রাখবো, তার মানে এখান থেকে আমি পাথর বসানো শুরু করবো। তাহলে এই পাশের অংশ একটু ফাঁকা রাখবো, তাহলে এইখান থেকে আবার এই পাশের অংশ একটু ফাঁকা রাখবো, তাহলে এইখান থেকে আমি এই ভিতরের অংশটা শুধু চারপাশে একটু জায়গা থেকে যাবে। এখন এই জায়গায় যদি তার মানে প্রত্যেকটা অংশে প্রত্যেকটা ক্ষেত্রে কি আমাদের ওই যতটুকু পরিমাণ যত মিটারের কথা বলছে তত মিটার, যেমন দৈর্ঘ্য থেকে 1 মিটার 1 মিটার বাদ যাচ্ছে, আবার প্রস্থ থেকেও কিন্তু 1 মিটার 1 মিটার বাদ যাচ্ছে। এই অঙ্কগুলো তোমরা করেছো, তোমরা রাস্তার অঙ্ক করেছো, দেখবা যে রাস্তার ক্ষেত্রফল বের করার ক্ষেত্রে কিন্তু আমরা এটা করেছি। তাহলে ভেতরে যদি জায়গাটা বাদ দিই তাহলে কি হবে, তাহলে আমরা লিখতে পারবো যে এরকম 1 মিটার ফাঁকা রেখে ঘরের দৈর্ঘ্য। 1 মিটার যদি আমি ফাঁকা রাখি তাহলে ঘরের দৈর্ঘ্যটা কি আসবে, আমার কাছে এখন আছে দৈর্ঘ্যটা হচ্ছে 15, আর কয়টা আছে একটা দুইটা অংশ, দৈর্ঘ্য কয়টা দুইটা, তাহলে এখান থেকে বাদ যাবে কত 1 যোগ 1, বা তুমি 2 গুণ 1 যে কোনো একটা দিতে পারো তোমার ইচ্ছা, মানে দুইটা 1 মিটার মানে দুইটা অংশে যেহেতু বাদ যাচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে 15 থেকে বাদ গেল 2 মিটার, তাহলে হয়ে যাবে 13 মিটার। চলো হয়ে গেল যে মিটার আমাদের ঘরের দৈর্ঘ্যটা হয়ে গেল। এবার আমি যদি প্রস্থ বের করি তাহলে কি হবে, তো প্রস্থের ক্ষেত্রে এই তো প্রস্থটা, এটা যদি আমরা প্রস্থ বিবেচনা করি বা এটা যদি আমরা প্রস্থ বিবেচনা করি, এই প্রস্থটার এতটুকু অংশ বাদ যাচ্ছে, এখানে যদি বাদ যায় এখানে ততটুকুই বাদ যাবে, এখানে বাদ যাচ্ছে কত 1 মিটার। তাহলে আমি এখানে যদি নিয়ে নিই এখানে আমাদের কাছে দেওয়া আছে 10, তাহলে 10 থেকে বাদ যাবে 1 যোগ 1, মানে দুইটা অংশ বাদ যাচ্ছে আমার কাছে, তাহলে আমি লিখে দিলাম মিটার। তাহলে 10 থেকে আমি বাদ দিলাম 2, তাহলে হয়ে গেল 8 মিটার। এই হয়ে গেল আমাদের দৈর্ঘ্য আর প্রস্থ। এখন আমাদের প্রয়োজন কি, এখন আমাদের প্রয়োজন হচ্ছে কতটি পাথর লাগবে, ক্ষেত্রফল লাগবে। তার মানে ক্ষেত্রফল লাগবে, সুতরাং ক্ষেত্রফল কি আসবে, আমি জানি ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য ইনটু প্রস্থ, দৈর্ঘ্য হচ্ছে 13, প্রস্থ হচ্ছে 8, তাহলে এটা যদি আমরা গুণ করে ফেলি তাহলে 3 8 হচ্ছে কত 24, হাতে হচ্ছে 2, তাহলে 8 8 8 8 2 10, তাহলে 104 মিটার, নট বর্গ মিটার, বর্গ মিটার। তাহলে 104 বর্গ মিটার আসলো আমাদের ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফল বের করে ফেললাম। এখন প্রয়োজন কি, এখন আমাদের প্রয়োজন বর্গাকার পাথরের সাথে পাথর কতগুলো লাগবে, তাই তো। তার মানে এই যে একটা ক্ষেত্রফল পেলাম, পাথরটা যে বসাবো তারও একটা ক্ষেত্রফল আছে, তাহলে আমরা ঘরের ক্ষেত্রফল বের করে ফেললাম। এখন আমরা পাথরের ক্ষেত্রফল বের করব, তারপর দুইটাকে ভাগ করে দিলে হয়ে যাবে। তাহলে এখন আসো আমাদের কাছে আসলো 104। এখন যদি আমরা পাথরের ক্ষেত্রফলটা বের করতে চাই, তাহলে পাথর যেহেতু বর্গাকার, তো বর্গাকারটার ক্ষেত্রফল বের করার ক্ষেত্রে আমরা দেখি যদি এরকম পাথরের দৈর্ঘ্য, বা এক বাহুর দৈর্ঘ্য বলতে হয়, যেহেতু বর্গাকার তাহলে 50 সেন্টিমিটার। এখানে একটা বিষয় চলে আসে, যেহেতু 50 সেন্টিমিটার আছে আর আমাদের এখানে মিটার আছে, সেটাকে 100 দিয়ে ভাগ করে আমি মিটার নিয়ে যেতে চাচ্ছি, তাহলে 0.5 মিটার চলে আসে। তাহলে পাথরের ক্ষেত্রফল কি হবে, এখন এই ক্ষেত্রে আমরা কি করব, পাথরের ক্ষেত্রফল দেখো এখানে একটা কথা লেখা আছে বর্গাকার, পাথরটিকে বলে দিয়েছে এটা হচ্ছে একটা বর্গাকার। যদি বর্গাকার হয় তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য স্কয়ার। তাহলে আমি আমার কাছে যে সংখ্যাটা আছে তাকে যদি আমি স্কয়ার করে দেই এবং সাথে যদি বর্গ মিটার লিখে দেই তাহলে আমার হয়ে যায়, তাহলে 5 5 25, আচ্ছা তাহলে 0.25 বর্গ মিটার হচ্ছে আমার ক্ষেত্রফল। তাহলে এখানে ছিল 104, তাহলে সুতরাং পাথর লাগবে কতগুলো লাগবে, পাথর 104 হচ্ছে আমার ক্ষেত্রফল, আর এখানে আসতেছে ক্ষেত্রফল কত 0.25, তাহলে এই দুইটা ক্ষেত্রফলকে ভাগ করে দিলেই চলে আসবে আমাদের, তাহলে আসবে এখানে 416টি। তাহলে 416টি পাথর আমাদের
লাগবে। এবার গ নাম্বারটা যদি আমি দেখি, আচ্ছা গ নাম্বারটা যদি আমি দেখি, এখানে ঘরটিতে কত কিলোগ্রাম বায়ু আছে। আচ্ছা এখন আসো বায়ু, বায়ু বা পানি, বায়ু যখন একটা একটা পাত্রের মধ্যে তুমি রাখবে তখন সে কতটুকু জায়গা, সে কি শুধু ফ্লোরটা দখল করবে? এখানেই বোঝার বিষয় যে কখন আমার আয়তন লাগছে, কখন আমার ক্ষেত্রফল লাগছে। তাই আবার পানি, পানিটাও কিন্তু ঠিক পুরো জায়গাটা দখল করে। তাহলে দুইটা ক্ষেত্রে কিন্তু আমাদের আয়তন দরকার। বায়ু কি করে, পুরো, যেহেতু এটা একটা বায়বীয় পদার্থ, পুরো জায়গাটা দখল করে। তার মানে কি, এই ক্ষেত্রে তার দৈর্ঘ্য লাগবে, প্রস্থ লাগবে, আবার আয়তন উচ্চতাও লাগবে। তাহলে আয়তন বের করার ক্ষেত্রে আমার কাছে কি আছে, আমি লিখবো ঘরের দৈর্ঘ্য। এখানে কিন্তু কোনো কিছু বাদ দেওয়ার কথা বলেনি। ঘরের দৈর্ঘ্য, ঘরের দৈর্ঘ্য হচ্ছে 15 মিটার। প্রস্থ কত, প্রস্থ আমার কাছে ছিল 10 মিটার, আমরা বের করেছিলাম। এরপরে উচ্চতা কত, উচ্চতা আমার কাছে আছে 4 মিটার, আমাদের কাছে দিয়ে দিছে 4 মিটার, এই যে 4 মিটার দিয়ে দিছে উপরে। তাহলে আয়তন কত আসবে, আয়তন হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, ঘন মিটার। তাহলে এখানে আসে কত, 15 4 15 60, তাহলে আসবে 600 ঘন মিটার। এখন আসো যে আমাদেরকে কত কিলোগ্রাম বা গ্রাম, এই দুইটা জিনিস কিন্তু আমরা খুব ভালো মতো একটা জিনিস দেখেছিলাম, আমাদেরকে মনে করতে হবে। মনে করতে হবে কোথায়, আমরা যে অনুশীলনী 3 প্রাথমিক দিকে আমরা যে আলোচনাগুলো করেছিলাম, প্রাথমিক দিকে কিন্তু আমরা এটা শিখেছিলাম যে গ্রামের সাথে আয়তনের সাথে একটা সম্পর্ক আছে, বা কিলোগ্রামের সাথে আয়তনের সাথে একটা সম্পর্ক আছে। সেটা কার সাথে আছে, ঘন সেন্টিমিটারের সাথে কিন্তু আছে। ঘন সেন্টিমিটার, ঘন সেন্টিমিটারের সাথে কিরকম আছে, তোমরা এটা দেখবে যে 1 ঘন সেন্টিমিটার পানির ওজন 1 গ্রাম, বা 100 ঘন 1000 ঘন সেন্টিমিটার পানির ওজন কিন্তু 1 কিলোগ্রাম, এরকম কিন্তু লেখা আছে। তাহলে সেই ক্ষেত্রে আমরা যে কোনো একটা লক্ষ্য যদি করি, তাহলে 1 ঘন সেন্টিমিটার পানির ওজনে 1 গ্রাম। তাহলে এখানে আছে কি, ঘন মিটার। তো ঘন মিটার থেকে ঘন সেন্টিমিটার আমাকে নিতে হবে। তাহলে আমরা যদি এখানে একটা জিনিস একটু খেয়াল রাখতে হবে, আমরা যদি মিটার থেকে সেন্টিমিটারে যাই তাহলে 100 দিয়ে গুণ করি, কিন্তু ঘন সেন্টিমিটার, ঘন মানে কি কিউব, কিউব মানে কি 3টা। তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এখানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, দৈর্ঘ্যকে দৈর্ঘ্যের সাথে একটা 100, প্রস্থের সাথে 100, আর উচ্চতার সাথে 100, কিন্তু 3টা 100 লাগবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা কিন্তু ঘন সেন্টিমিটার থেকে ঘন মিটার থেকে ঘন সেন্টিমিটার নিতে গেলে কিন্তু 3টা 100 দিয়ে আমার গুণ করতে হবে। ঘন সেমি, এই হয়ে গেল আমাদের। আচ্ছা তাহলে আমরা যদি গুণ করে দেখি 6 দিয়ে 1 2 1 2 1 2 1 2, মানে কি বল 8টা। আচ্ছা এই হয়ে গেল আমার ঘন সেন্টিমিটার। তো আমরা জানি যে 1 ঘন সেন্টিমিটার পানির ওজন কত, 1 গ্রাম। তাহলে সেই ক্ষেত্রে 6 দিয়ে 1 2 3 4 5 6 7 8, এত ঘন সেন্টিমিটার পানির ওজন কি হবে, এতই হবে, তাই না? যেহেতু 1 দিয়ে গুণ করলে যা আছে তাই হয়। 1 2 3 4 5 6 7 8। তাহলে আমি পেয়ে গেলাম যে এত ঘন সেন্টিমিটারের জন্য কত গ্রাম হয়। এখন আসো কত কিলোগ্রাম বায়ু আছে আমরা বের করছি, আমরা কিন্তু পানি বের করছি। কেন পানি বের করলাম, আমরা আসলে পানি সূত্রটাই আমরা জানি, আমরা যে সূত্রটা শিখেছি সেটা কিন্তু পানির ছিল। এখন এখানে আমাদেরকে যা বলবে তাই। এখন আসো যে এখানে কিন্তু এই পানির সাথে আর এই বায়ুর সাথে একটা সম্পর্ক দিয়ে দিয়েছে, দেখছো? বলেছে বায়ু পানির তুলনায় এত গুণ ভারী। তা আমি তো পানিটা পেয়ে গেছি, তার সাথে তো গুণ করে দিলেই তো বায়ুটা চলে আসবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা যদি এটা বের করি, তাহলে বায়ু আছে, বায়ু আছে বের করি কত, 0.00129 গুণ হচ্ছে 6 দিয়ে 1 2 3 4 5 6 7 8 এত গ্রাম। এটা গুণ করলে আসে 7 7 4 দিয়ে শূন্য আসবে এত গ্রাম। এখন আসো এই যে আমরা গুণ করলাম, গুণ করার পর যে সংখ্যাটা আসলো, এখান থেকে আমরা কিলোগ্রামে কিভাবে নিব, আমরা রেখে জাস্ট 1000 দিয়ে ভাগ করে দিই, যেহেতু কিলোগ্রাম আমার কাছে চেয়েছে, কিলোগ্রাম। তাহলে 774 কিলোগ্রাম হচ্ছে আমাদের। এখন যদি আমরা 30 নম্বর অঙ্কটা দেখি, এখানে বলেছে একটি আয়তাকার জমির দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 80 মিটার ও 60 মিটার।
জমির ভিতর 4 মিটার চওড়া একটা পাড় আছে, আচ্ছা 4 মিটার চওড়া পাড়, ওকে। 3 মিটার গভীরতা বিশিষ্ট একটা পুকুর খনন করা হয়েছে জমিটার মাঝখানে। একটা মেশিন দ্বারা প্রতি সেকেন্ডে 0.1 ঘনমিটার পানি শূন্য করা যায়। প্রথমে উদ্দীপক নিয়ে আমরা এত বেশি চিন্তা করব না, আমরা দেখব যে এখানে কি চায়, তার উপর ভিত্তি করে উদ্দীপকের কোন অংশের সাথে এটা মিলছে ওইভাবে আমরা অ্যানসারটা করার চেষ্টা করি। কারণ প্রথম ক নাম্বার যে প্রশ্নটা আছে, পুকুরের গভীরতা ইঞ্চিতে প্রকাশ করে, এটা একেবারে ইজি একটা প্রশ্ন। তাহলে আমরা আগে লিখতে হবে যে আমরা জানি। এটা করার জন্য অবশ্যই আমাদেরকে জানতে হবে গভীরতা। গভীরতাটা কিসে আছে? 3 মিটার গভীরতা, আর 3 মিটারে আছে। তাহলে 1 মিটার সমান কত এটা আমরা জানি না, 39.37 ইঞ্চি। 1 মিটার সমান 39.37 ইঞ্চি। তাহলে আমাদের কত আছে? 3 মিটার। সুতরাং 3 মিটার সমান 3 গুণ 39.37 ইঞ্চি। তাহলে 3 7 21, 3 3 9, 9 আর 2 হচ্ছে 11, হাতে হচ্ছে 1, 3 9 27 আর 28, 3 3 9 আর 2 11। তাহলে এ হয়ে গেল আমাদের। তাহলে আমরা বুঝতে পারলাম যে জাস্ট কিছু না, ওই আমাদেরকে যে গভীরতা বলেছে সেটাকেই আমরা ওই যে ইঞ্চি আছে সেটা দিয়ে গুণ করে দিলে হয়ে গেল আমাদের ক নাম্বার। এটা খুব বেশি আমাদেরকে লক করেনি। যদি আমরা ইঞ্চির বিষয়টা জানি, যে হ্যাঁ ইঞ্চিতে কিভাবে প্রকাশ করতে হয়, ইঞ্চির যে সংখ্যাটা সেটা যদি আমরা জানি, তাহলে আমাদের কাছে এটা কোনো বিষয় হবে না। এখন আমরা যদি খ নাম্বারটা নিতে আলোচনা করি, পুকুর পাড়ের ক্ষেত্রফল, এই ব্যাপারটা কিন্তু একটা পরিচিত যে রাস্তার ক্ষেত্রফল, পাড়ের ক্ষেত্রফল, ওই প্যাটার্নের মধ্যে একেবারে অঙ্কটা সহজ। তাহলে আমাদের যেটা দেওয়া আছে সেটা আমরা আগে লিখব। জমির দৈর্ঘ্য দেওয়া আছে কত? 80 মিটার। প্রস্থ দেওয়া আছে 60 মিটার। তাহলে ক্ষেত্রফল কত আসবে? ক্ষেত্রফল আসবে হচ্ছে 80 গুণ 60 মিটার, নাকি? এই তো দুইটা গুণ করলে তো হলো 80 আর 60, ওকে। তাহলে হয় কত? 6টা 48, দুইটা শূন্য দিয়ে দিলে আমাদের, সরি এখানে অবশ্যই আমাদের বর্গ মিটার কথা উল্লেখ করতে হবে, বর্গ মিটার। তাহলে ক্ষেত্রফল আসলো এত বর্গ মিটার, ওকে। এটা পেয়ে গেলাম। এখন চাচ্ছে কি পাড়ের ক্ষেত্রে বলে যে আমাদেরকে কোথায় করছে, আমরা বিয়োগ করব না, যোগ করে জানলে হলো জমির ভিতর 4 মিটার চওড়া পাড়। জমির ভিতরে, বাইরে বললে এক করতে হতো, যেহেতু ভেতরে সেটি অংশটা বাদ দিতে হবে। কোন অংশটা বাদ দিতে হবে? তাহলে আমি বলবো ব্যাপারটাকে আমরা এরকম চিন্তা করতে পারি, এই তো এই যে জমি হয়, এর মাঝখানে এরকম একটা পুকুর, তাহলে পুকুরটা হচ্ছে এই ভেতরের অংশটা হচ্ছে পুকুর। তো প্রত্যেকটা অংশ থেকে কতটুকু বাদ যাচ্ছে? এই তো পাড়ের অংশটা তো বাদ যাচ্ছে। কিন্তু এখানে বলেছি কি 4 মিটার চওড়া পাড়, তাহলে এইখানেও 4, এখানে 4, এখানে 4, এখানে 4, এই পুরোটা হচ্ছে তার দৈর্ঘ্য। তাহলে আমরা কি বিবেচনা করতে পারি? আমরা বলতে পারি এরকম, পাড় বাদে মানে বাদ দিব, মানে বিয়োগ, পাড় বাদে জমির দৈর্ঘ্য, পাড় বাদে জমি কোনটা, দৈর্ঘ্য হচ্ছে 80, বিয়োগ করব কি, দৈর্ঘ্য কয়টা আছে, দৈর্ঘ্য কয়টা অংশ আছে? দুইটা না? দুইটা অংশ কি 4 4 8 না? তাই কিন্তু কত বিয়োগ দেবে? 4 যোগ 4, দুইটা 4 বাদ যাবে, তো মিটার। তাহলে 8 থেকে 80 বাদ দিলে কত থাকবে? 72 মিটার। তাহলে পাড় বাদে জমির প্রস্থ কি আসবে? 60 মাইনাস 4 প্লাস 4, একই ভাবে। তাহলে এটা হচ্ছে এত মিটার। তাহলে যদি আমরা বিয়োগ করি তাহলে 8 বিয়োগ করলে হবে, এখানে হবে 52 মিটার। তাহলে পাড় বাদে জমির ক্ষেত্রফলটা বের করে ফেলি। তাহলে এটা ছিল কত? 4800, সরি পাড় বাদে যে ক্ষেত্রফলটা সেটা বের না করে আগেই, আচ্ছা ওকে। তাহলে 72 ইনটু 52 বর্গ মিটার। আচ্ছা এখানে গুণ করলে কত আসে? 2 2 4, 27, আচ্ছা ওকে। তাহলে এখানে যদি 2 2 4, 7 2 14, তাহলে এটা একটু শূন্য নরমালি আসবে। 5 2 10,
5 × 10। আচ্ছা আমরা যে হিসেবে দেখি সেটাই দেখো, আমরা যেহেতু কাটা দেখে শিখছি, শূন্য না দিয়ে কাটা দিলাম। আর 5 × 10 সেটা হচ্ছে 1 5 7 35 আর এক হচ্ছে 34, তাহলে 4 4 7 3, তাহলে 3744, 3744, 3744 বর্গ মিটার। এই হয়ে গেল আমাদের পারবাদের ক্ষেত্রফল। তাহলে পারের ক্ষেত্রফল কত? সুতরাং খুবই ইজি। তাহলে পারের ক্ষেত্রফল কি হবে? টোটাল যে জমি ছিল, পুরো যে জমিটা, সেটার ক্ষেত্রফল ছিল এটা, আর এটা হচ্ছে পারবাদে অংশটা। এই দুটো অংশ যদি আমরা বিয়োগ করি তাহলে হয়ে গেল। যদি বিয়োগ করি এখানে হয় 6। আচ্ছা ওকে, এটা হচ্ছে 1 5, এখানে কত 8 0, তাহলে 1, তাহলে 1056 বর্গ মিটার। তো আমাদের কাছে কি চেয়েছে? পুকুরের পাড়ের ক্ষেত্রফল। তাহলে আমরা পুকুরের পাড়ের ক্ষেত্রফল বের করে ফেললাম। এখন যদি আমরা একটু গ নাম্বার দেখি, গ নাম্বারে কি বলা আছে? পানিপূর্ণ পুকুর পানি শূন্য করতে কত সময় প্রয়োজন? তো পানিপূর্ণ পুকুর, আগে পুকুরটা আমাদের বের করতে হবে। তাহলে পুকুরে কত সময় প্রয়োজন? আচ্ছা, সময়ের কোনো কথা আমাদেরকে বলেছে, মেশিন দ্বারা প্রতি সেকেন্ডে 0.1 ঘন মিটার। এখন ঘন মিটার কোথায় আসে? কারণ এই ধরনের অঙ্কের ক্ষেত্রে কিন্তু আমরা প্রায় দেখছি, কখনো আয়তন লাগছে, কখনো ক্ষেত্রফল লাগছে। তাহলে ঘন মিটার কোথায় আছে? যেহেতু এখানে ক্ষেত্রফল বলে দিয়েছে, সেটা আর আমাদের চিন্তা করতে হয়। কিন্তু ঘন মিটার মানেই কিন্তু ক্ষেত্রফল, আয়তন। যেহেতু ঘন মিটার মানে হচ্ছে আয়তন, সেহেতু আমাদের এই পুকুরের সাথে ঘন মিটার, তার মানে পুকুরের আয়তন আমাদের প্রয়োজন। আর পুকুরের যে আয়তন আমরা বের করব, আয়তন বের করতে গেলে কি কি লাগে? দৈর্ঘ্য লাগে, প্রস্থ লাগে, উচ্চতা লাগে। এখন পুকুরের দৈর্ঘ্য কোনটা? এখানে একটা দৈর্ঘ্য বের করি, এখানে একটা দৈর্ঘ্য। এটা কি পুকুরের দৈর্ঘ্য? এমনি জমির দৈর্ঘ্য। পার বাদে যে অংশটা ছিল, মানে আমি যে পুরো যে জমি, এর মাঝখানে তো পুকুরটা ছিল। তো এই যে 4 4, আমরা এই অংশ বাদ দেওয়ার পর যেটা, এরই তো পুকুর, তাই না? তাহলে পুকুরের দৈর্ঘ্য কোনটা হবে? পার বাদে যে দৈর্ঘ্যটা ছিল বা পার বাদে যে প্রস্থটা ছিল, সেটাই হবে পুকুরের। তাহলে আমরা এরকম নিতে পারি, পুকুরের দৈর্ঘ্য কত ছিল? 8 যেহেতু বাদ গিয়েছিল এখান থেকে, তাহলে 72, এবং প্রস্থ কত? 60। ওকে, সরি 60 না, আমাদের বের হয়েছিল 52। তাহলে আমাদের এসেছিল 52, এবং আমাদের এটা তো পার, তো এটা দরকার নেই। 3 মিটার গভীরতা, কারণ আমাদের গভীরতা প্রয়োজন, তাই না? গভীরতা মানে হচ্ছে উচ্চতা, গভীরতা হচ্ছে 3 মিটার। তাহলে সুতরাং পুকুরের আয়তনটা কি হবে? আমি যে আয়তনটা লক্ষ্য করি, আমরা জানি যে আয়তন বের করার ক্ষেত্রে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা এই তিনটা গুণ করে দিলেই আমাদের আয়তন। এখানে ঘনমিটার জাস্ট এটা ঠিক আছে। এবার এটাকে যদি গুণ করি, গুণ করার পরে আসতেছে 1 1 2 3 2 ঘন মিটার। এটা গুণ করলাম। তাহলে এবার আয়তন বের করে ফেলেছি। এবার কি প্রয়োজন? মেশিন দ্বারা প্রতি সেকেন্ডে। তাহলে আমরা এরকম বলতে পারি 0.1 ঘন মিটার পানি শূন্য হয়, পানি শূন্য হয় সমান, সরি 1 সেকেন্ড, তাই না? প্রতি সেকেন্ড মানে 1 সেকেন্ড, 1 সেকেন্ডে। তাহলে 1 ঘন মিটার পানি শূন্য হবে 1/0.1 সেকেন্ড। আর কত? 1 1 2 3 2। এত পানি শূন্য হবে কিভাবে? এটা উপরে আসবে, যদি ভাগ করো তাহলে জাস্ট একটা শূন্য অ্যাড করে দেবো, কারণ হচ্ছে ওই নিচে 0.1। তাহলে 1 1 2 3 2 0 সেকেন্ড। এই কিন্তু আমাদের কিন্তু সময় চলে এসেছে, যে কত সময়। এখন এখানে কোনো উল্লেখ করে নেই ঘন্টা, তারপরও যদি যেহেতু আমাদের সেকেন্ডে আসছে, আমরা তো সচরাচর সময়টা ঘন্টা দিয়ে প্রকাশ করি। এই ঘন্টা দিয়ে প্রকাশ করার জন্য আমরা কি করব? আমরা একবার এটাকে 60 দিয়ে ভাগ করলে আমরা নিতে পারবো কোথায়? মিনিট। তাহলে এটাকে ভাগ করলে আসছে 1872 মিনিট। এখন আমরা চাচ্ছি না আমরা ঘন্টায় নিব, 1872 কে আবার আমরা 60 দিয়ে ভাগ করলেই চলে আসবে ঘন্টা। তাহলে এখানে ভাগ করলে কত হবে? 31 ঘন্টা 12 মিনিট। তাহলে কি করলাম? যেহেতু ঘনমিটার বলেছে, আমরা
আয়তনটা বের করে ফেললাম, আয়তন বের করে 0.1 ঘনমিটার এক সেকেন্ড হয়, একে কত হয়, এককে কত হয়। 60 দুইবার ভাগ করে, প্রথম 60 দিয়ে ভাগ করে মিনিট বের করলাম, পরে 60 দিয়ে ভাগ করে আমরা ঘন্টা বের করে ফেললাম। তাহলে আজকে আমরা দুইটি সৃজনশীল সমাধান করলাম। আমরা পরবর্তী ক্লাসে বাকি যেগুলো রয়েছে অনুশীলনী 3-এর ওগুলো সমাধান করার চেষ্টা করব।